মিস্টার লু নামের খুবই ধনী একজন ব্যক্তি। তার অনেক বেশি ধন দৌলত এবং টাকা পয়সা থাকার কারণে শহরের প্রতিটি মেয়েই তাকে বিয়ে করতে চাইত। তবে মিস্টার লু এমন একজন মেয়েকে বিয়ে করতে চাইছিল যে কিনা তার টাকা পয়সা বা ধন সম্পদ দেখে না, বরং তাকে এবং তার ছোট বাচ্চা ছেলেটিকে ভালোবেসে তাকে বিয়ে করবে। তাই সে সবসময় অনেক বেশি গরিব সেজে থাকত এবং সেভাবেই সে বিভিন্ন মেয়েদের সাথে ডেটে যেত। তাই কেউ বুঝতেও পারত না যে এই গরিব সেজে থাকা ছেলেটি আসল ছিল শহরের সবচেয়ে বড় কোটিপতি। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল? সে কি শেষ পর্যন্ত একজন সত্যিকারের জীবনসঙ্গী খুঁজে পেয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা মিস্টার লুকে দেখি। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কোথাও যাচ্ছিল। তখনই তার ফোনে তার ছেলের একটা কল আসছে। তার ছেলে তাকে বলে যে সে একটা ডেটিংয়ে আছে, সেখানে তার মাকে সে বেছে নেবে। আমরা বুঝতে পারি যে মিস্টার লুয়ের বউ মারা গেছে, এজন্য তার ছেলে তার নিজের মাকে নিজেই খুঁজে নিতে চায়। এটা শুনে মিস্টার লু এমন কথা বলে যেন তারা অনেক গরিব। সেখানে থাকা সব মেয়েরা এটা শুনে ছেলেটার মা একদমই হতে চায় না। তখন বাচ্চাটা বলে, আমাদের পরিবার গরিব না, আমরা অনেক বড় লোক। তখন সেখানে থাকা সব মেয়েরাই তার মা হওয়ার জন্য প্রপোজালটা রিজেক্ট করে দেয় এবং তাকে লায়ার বলে। বাচ্চাটা মনে মনে ভাবে, কেন তার বাবা মিথ্যা কথা বলল? সে তো একটা মা চায়। তাদের ভেতর একটা মেয়ে সবাইকে রাগ করে যে কেন এই বাচ্চাটার সাথে এমন বিহেভ করছে তারা। বাচ্চাটাও তাকে বলে, তুমি কি আমার মা হবে? প্লিজ আমার মা হও। তখন সে মেয়েটি মনে মনে ভাবে, আমার ছেলে তো মারা গেছে, সে যদি বেঁচে থাকতো তাহলে এমন বয়স হতো। আরও ভাবে, এই ছেলেটার বাবা গরিব হতে পারে কিন্তু ছেলেটা খুবই ভালো। এটা ভেবে সে তার মা হতে রাজি হয়ে যায়। এ থেকে আমরা বুঝতে পারি মেয়েটা মনের দিক থেকে খুবই ভালো। তারপর সে সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। আসার পথে বাচ্চাটি তাকে বলে যে আমাদের পরিবার আসলেই গরিব না, বরং অনেক ধনী। মেয়েটা বলে, কখনো মিথ্যা কথা বলো না, আর তোমরা অনেক গরিব এটা জেনেও আমি তোমার বাবাকে বিয়ে করতে চেয়েছি। অন্যদিকে আমাদের মিস্টার লুকে দেখানো হয়, তার কাছে একটা লোক আসে এবং তাকে 10 মিলিয়ন টাকা দিতে বলে। সে যে কোনো প্রকার সুদ দিতেও রাজি ছিল। মিস্টার লু বলে, আমি কি সুদের ব্যবসা শুরু করেছি? তখন সে লোকগুলো তার হাত ধরে টানাটানি শুরু করে এবং রিকোয়েস্ট করতে থাকে। তখনই সেখানে তার ছেলে এবং সেই মেয়েটাও আসে। মেয়েটা মিস্টার লুয়ের এই অবস্থা দেখে ভাবে যে লোকগুলো তার কাছে টাকা পাবে, এজন্য টাকা চাইতে এসেছে। তাই সে চায় লোকগুলোকে সেখান থেকে সরিয়ে দিতে এবং মিস্টার লুকে বাঁচাতে। এখনই মেয়েটা পড়ে যেতে চায় এবং মিস্টার লু তাকে ধরে ফেলে। তারা একে অপরের কাছাকাছি চলে আসে। এখন বাচ্চাটা বলে, বাবা তুমি তো মায়ের কাছাকাছি চলে এসেছো। মিস্টার লু বলে, মা? কে মা? ছেলেটা বলে, আমি একটা ডেটিংয়ের আয়োজন করেছিলাম, সেখান থেকে আমি একজনকে আমার মা হিসেবে বেছে নিয়েছি। মেয়েটি তখন মিস্টার লুয়ের কাছে নিজের পরিচয় দেয়। তখন সে বলে যে তার নাম সুবায়ো এবং আরও বলে মিস্টার লু চাইলে আজকেই তাদের বিয়ে হবে। মিস্টার লু ভাবে, আমাদের পরিবারের এমন খারাপ কন্ডিশন শুনেও এই মেয়েটা কেন বিয়ে করতে চাচ্ছে। তখন মিস্টার লুয়ের কাছে সে লোকটা টাকা চায়। বায়ো তার কাছে জানতে চায় যে মিস্টার লু আপনার কাছ থেকে কত টাকা ধার নিয়েছে। লোকটি বলে 10 মিলিয়ন। তখনই বায়ো তার অ্যাকাউন্টে 10 মিলিয়ন ডলার পাঠিয়ে দেয়। লোকটি এটা দেখে 10,000 না, বলে 10 বিলিয়ন লাগবে। এটা শুনে বাও অনেক অবাক হয়ে যায়। মিস্টার লু সত্যিটা বাওকে জানতে দেয় না, কোনোভাবে বিষয়টাকে ম্যানেজ করে নেয়। বাচ্চাটা সত্যি বলে দিতে চায় কিন্তু মিস্টার লু একেবারেই তাকে বলতে দেয় না এবং বলে, তোমার কি মনে নেই সে মহিলার কথা যে তোমাকে কিডন্যাপ করেছিল এবং টাকা চেয়েছিল তোমাকে ছাড়ার জন্য? বাচ্চাটি বলে, এই মহিলাটি এমন না। তারপর বায়না করতে থাকে তাকে মা হিসেবে পাওয়ার জন্য। এরপর বাও বলে বিয়ের পর সে বাচ্চাটার যত্ন করবে। তখন বাচ্চাটি এক্সাইটেড হয়ে যায় এবং হুইল চেয়ার থেকে পড়ে যেতে চায়। তখন তারা দুজনেই তাকে সামলায়। মিস্টার লু তাকে বকা দিতে থাকে। তখন বাচ্চাটি বলে, সবাই আমাকে বলে আমার মা নেই, আমার একজন মা লাগবে। তখন তার বাবা তাকে বলে যে সে মেয়েটিকে বিয়ে করবে একটা শর্তে, যদি সেটা না বলে যে তাদের পরিবার শহরের সবচেয়ে রিচ পরিবার। বাচ্চা ছেলেটাও রাজি হয়ে যায়। তারপর মিস্টার লু বায়োকে বলে, চলো বিয়ে করি। বাচ্চা ছেলেটা খুশি হয়ে যায় যে সে একজন মা পাচ্ছে। তখন তারা তিনজন সেখান থেকে একসাথে যাচ্ছিল। বাচ্চাটা অনেক খুশি ছিল যে কেউ এখন তাকে তার মা নেই এটা নিয়ে কিছু বলতে পারবে না। তখন বায়ো মিস্টার লুর নাম দেখে এবং বলে, এটা তো আমাদের গ্রুপের চেয়ারম্যানের নাম। তখন লোকটা অনেক ভয় পেয়ে যায়। তখনই বায়ো মজা করে বলে যে তোমাদের দুজনের নাম তো একই, পার্থক্য শুধু আমাদের বস অনেক বড় লোক এবং তুমি গরিব। লু বায়োর কাছে জানতে চায় যে সে লু গ্রুপে চাকরি করে কিনা। বায়ো বলে, হ্যাঁ, সে লু গ্রুপে জুয়েলারি ডিজাইনার হিসেবে কাজ করে। তখন বায়ো লুয়ের পেশা সম্পর্কে জানতে চায়। লু ঘাবড়ে গিয়ে বলে যে সে জুয়েলারির বিজনেস করে। আমরা তো বুঝতেই পারি যে সে আসলে নিজের পরিচয় গোপন রাখছে। তখন সেখানে একজন গোলাপের বুফে বিক্রি করতে আসে। বায়ো এবং বাচ্চাটা দুজনেই হাঁচি দিতে শুরু করে। লু বিক্রেতাকে বলে, আমার ছেলের গোলাপে অ্যালার্জি আছে। বিক্রেতাও ক্ষমা চেয়ে সেখান থেকে চলে আসে। তখন লু বায়োকে জিজ্ঞেস করে, তোমারও কি গোলাপে অ্যালার্জি আছে? সে বলে হ্যাঁ। এটা শুনে বাচ্চাটিও খুশি হয়ে যায় আর বলে, তুমি একদম আমার আপন মায়ের মতো। তখন বায়োর ফোনে একটা কল আসে এবং বলে,
তার দাদা তার জন্য কিছু জিনিস রেখে গেছে, সেগুলো নিয়ে আসতে। বায়ো বলে সে এখনই সেখানে যাচ্ছে। এটা শুনে লু বলে তাকে ড্রপ করে দেবে। বায়ো প্রথমে বলে সে নিজেই যেতে পারবে। এটা শুনে বাচ্চা ছেলেটা বলে আমরা এখন একটা পরিবার, এরকম করো না। বায়ো তখন রাজি হয়ে যায়। তারা সবাই মিলে গাড়ির কাছে যায়। এত দামি গাড়ি দেখে বায়ো অবাক হয়ে যায়। লু বলে সেই গাড়িটা ভাড়া নিয়েছে, আরও বলে যে এই গাড়িটা সবচাইতে কম দামি গাড়ি। তখন বায়ো বলে তোমার এই গাড়িটা ফেরত দিয়ে দেওয়া উচিত এবং একটা সাধারণ জীবনযাপন করা উচিত। এরপর তারা সেখানে যায়। সেখানে লুয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে তার একটা ইন্টারন্যাশনাল মিটিং আছে। বায়ো অবাক হয়ে বলে ইন্টারন্যাশনাল মিটিং? লু বিষয়টিকে সামলে বলে ছোট একটা জুয়েলারি বিজনেসম্যানের সাথে মিটিং, তাই না? তার অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ হ্যাঁ। বায়ো বলে আপনি ব্যস্ত থাকলে যান, আমি বাচ্চাটিকে নিয়ে যাচ্ছি। এটা বলে সে তাকে নিয়ে ভেতরে চলে যায়। সেখানে মূলত তার চাচা তাকে ডেকেছিল। তার চাচা মূলত একটা লোকের সাথে তাকে বিয়ে দিতে চেয়েছিল, যাতে তারা লু গ্রুপের কাছে তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারে। আসলে সে লোকটা বলেছিল যে তার লু গ্রুপের চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক আছে, আর এই লোভেই তার চাচা তাকে সে লোকটার সাথে বিয়ে দিতে রাজি হয়। লোকটা বায়োকে দেখে খুবই পছন্দ করে। আমরা বুঝতে পারি লোকটা আসলে একদমই ভালো না। তখন লোকটা বায়োর অসভ্যতামো করতে থাকে। তার হাত ধরে বলে আমার 60 হয়েছে, তো কি হয়েছে, আমি এখনো খুবই পাওয়ারফুল। বায়ো তখন তার হাত ছাড়িয়ে দিয়ে চাচাকে বলে তুমি আমাকে এখানে দেখেছো বিক্রি করার জন্য, তাই না? চাচা বলে এসব তুমি কি বলছো, আমি তোমার ভালোর জন্য এটা করছি। তখন বায়ো সেখান থেকে চলে যেতে চায়। তখনই তার চাচা গাড়িতে ইশারা করে এবং বায়োকে বলে তুমি এখান থেকে যেতে পারবে না। বায়ো বলে এসব কি হচ্ছে? চাচা বলে তুমি এই লোকটাকে বিয়ে করে একটা সুন্দর জীবন পাবে এবং আমাদের পরিবারেও অনেক হেল্প হবে। তখন বায়ো বলে আমি কিভাবে বা বিয়ে করব, আমি তো ম্যারেজ। এটা শুনে সে লোকটি রেগে যায় এবং চাচাকে বলে তুমি এটা আমাকে আগে কেন বলনি। আরও বলে আজকে রাতে আমি একে আমার বিছানায় চাই, না নিতে পারলে তোমাদের খবর আছে। তখন বায়োর চাচা বায়োকে থাপ্পড় মারে এবং বলে তোমার বাবা মা মারা যাওয়ার পর আমি তোমাকে পালন করেছি, তোমাকে খাইয়েছি, তোমাকে পড়িয়েছি, তুমি এটা আমাদের সাথে করতে পারো না। তখন বাচ্চা ছেলেটি বলে তোমরা সবাই খারাপ মানুষ, তোমাদের সাহস কিভাবে হলো মাকে মারার? আমি বাবাকে বলবো তোমাদের এখান থেকে বের করে দিতে। চাচা বলে এটা আমাদের রেস্টুরেন্ট, গোল্ড রেস্টুরেন্ট, তাচ্ছিল করে তুমি তাকে লু গ্রুপের চেয়ারম্যানের ছেলে এমন বলছো। বাচ্চাটি বলে হ্যাঁ। এরপর মিস্টার লুকে দেখানো হয় সে অফিসের কাজ করছে, তার হাঁচি হচ্ছিল। এটা দেখে তার অ্যাসিস্ট্যান্ট বলে হয়তো আপনার ঠান্ডা লেগেছে, তাই এখন আপনার ডক্টর দেখানো উচিত। লু বলে এটা ঠান্ডা না, কেউ হয়তো আমার এগেইনস্টে কথা বলছে। তখন সে উঠে যায় এবং বলে চলো আমার বাচ্চাকে নিয়ে আসি। অন্যদিকে বাচ্চাটার কথা শুনে সবাই টিটকারি করে। বাচ্চাটা আবারও বলে আমার বাবা লু গ্রুপের সিইও। তারপর একটা মেয়ে ওয়াইনে ড্রাগ মেশায় এবং সেটা বায়োকে খেতে বলে। বায়ো সেটা খেতে চায় না, এজন্য তার চাচা বাচ্চাটিকে ধরে এবং ভয় দেখিয়ে বায়োকে ওয়াইনটা খেতে দেয়। সেখানে থাকা বডিগার্ডরা বায়োকে ধরে এবং মেয়েটি তাকে ওয়াইন খাইয়ে দিতেই যাবে। তখনই সেখানে মিস্টার লু আসে তার লোকজন নিয়ে। তার লোকজন সবাইকে ধরে ফেলে। লু বায়ো ও বাচ্চার খোঁজ নেয় এবং দেরিতে আসার জন্য তার কাছে ক্ষমা চায়। সেখানে থাকা মেয়েটি বায়োকে আজে বাজে কথা বলতে শুরু করে। সে বলে কালকেও তো তোমার বর ছিল না, ব্যবসা শুরু করেছো নাকি? লু বলে আমি মেয়েদের মারি না, কিন্তু আমার লোকজন এতটাও ভালো না। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে মেয়েটাকে জোরে একটা চড় মারে। তখন মিস্টার লু বলে সে আসলে লু গ্রুপের চেয়ারম্যান। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। বায়ো খুবই অবাক হয়ে যায়। লু বায়োকে আস্তে করে বলে একই নাম হওয়ার ফায়দা নিলাম। মূলত তার নিজের পরিচয় এখনো বায়োর কাছে প্রকাশ করতে চাচ্ছে না সে। তখন বায়োর চাচি বায়োকে বলে তোর তো 6 বছর আগে একটা বাচ্চা হয়েছিল, এটাই কি তোর সে বাচ্চা? লু এটা শুনে বায়োকে বলে তোমার বাচ্চা ছিল? বায়ো বলে এটা আমি তোমার কাছে লুকাতে চাইনি। 6 বছর আগে আমার একটা বাচ্চা ছিল, কিন্তু সে হারিয়ে গেছে। এর জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাইলে দিতে পারো। লু এটা শুনে বলে কে ডিভোর্সের কথা বলেছে? আমি এজন্য বলছি যে তোমার কাছে একটা বাচ্চা থাকতো, তাহলে তুমি আমার ছেলের আরো ভালো দেখাশোনা করতে পারতে। এটা শুনে বায়ো খুব খুশি হয়ে যায়। তখনই সেখানে সে লোকটা এসে যায় যে কিনা মিস্টার লু এর পরিচিত বলে বায়োকে বিয়ে করতে চেয়েছিল। সে এসে লুকে দেখে ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে বলে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। বায়োর চাচা তাকে বলে তুমি নিজেই তো বলেছ আমাকে তুমি লু একসাথে পরিচয় করিয়ে দিবে, আর এখন এই লোকটা তোমার বায়োকে নিয়ে চলে যাচ্ছে, তুমি কি তাকে কিছুই বলবে না? লোকটা বায়োর চাচাকে জোরে একটা থাপ্পড় মারে এবং বলে আমি তোমাকে কখন সব বলেছি। আরও বলে আজকে থেকে তোমার সাথে আমাদের বিজনেস সম্পূর্ণ শেষ। তখন চাচা বলে তুমি কি বায়োকে চাও না, ভেবে বলো তো। লোকটা আরও রেগে গিয়ে বলে বেঁচে থাকতে চাইলে এখান থেকে চলে যাও। লুয়ের লোকজন তার চাচা এবং তার পরিবারকে ধরে সেখান থেকে বের করে দেয়। সে লোকটিও ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বায়ো লুকে জিজ্ঞেস করে যে কেন এই লোকটা তোমাকে দেখে এসব করলো। লু বলে সে লোকটা আমার কাছ থেকে নকল অনেক কিছু কিনে বিক্রি করে অনেক টাকা কামিয়েছিল, এজন্য হয়তো ভয় পেয়েছে। বায়ো বলে আজকের এসব কাহিনীর পর আমি আর বাড়িতে যেতে পারবো না, তাই এক রাতের জন্য কি আমি তোমার সাথে থাকতে পারি? লু ঘাবড়ে যায়, কারণ তার তো অনেক বড় বাড়ি।
সেসব দেখে তো বায়ু সন্দেহ করতে পারে। তাই তার অ্যাসিস্ট্যান্টকে কোনোভাবে বুঝিয়ে দেয় যে 2টো বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট ম্যানেজ করার জন্য। তারপর তারা সে অ্যাপার্টমেন্টে যায়। বাচ্চাটি বলে, এটা তো অনেক ছোট, আমাদের বাড়ির ডাইনিং রুমও তো এর থেকে বড়। লু তখন তার মুখ চেপে ধরে আর বলে, বাচ্চা মানুষ উল্টাপাল্টা বলছে। তারপর তাদের মধ্যে কে কোথায় শোবে এটা নিয়ে কথা হয়। এরপর বায়ুর ফোনে তার চাচা কল দেয় এবং বলে সে যেন আর তার পরিবারের সাথে কোনো রকম কন্ট্যাক্ট না রাখে এবং ফেরতও না যায়। তারপর বায়ু বাচ্চাটাকে নিয়ে গোসল করানোর জন্য যায়। বাথরুমে বায়ুর হাতে একটা ব্রেসলেট দেখে বাচ্চাটি তাকে জিজ্ঞেস করে, এটা কি? বায়ু বলে, এটা একটা গুড লাক চার্ম, আমার দাদা এটা মন্দির থেকে এনে দিয়েছিল। বাচ্চাটি মনে মনে ভাবে, আমার কাছেও একটা আছে। তারপর বায়ু যখন বাচ্চাটির কাপড় খুলতে চায় তখন সে বাচ্চাটির হাতে একটি জন্ম দাগ দেখতে পায়। বায়ুর মনে পড়ে যে যখন তার নিজের বাচ্চা হয়েছিল সেও তার বাচ্চার হাতে ঠিক এরকমই একটা জন্মদাগ দেখেছিল। বায়ু তখন তাকে প্রশ্ন করে, এই জন্মদাগ কি তোমার জন্ম থেকেই? বাচ্চাটি বলে, হ্যাঁ। বায়ু তাকে বলে, তুমি গোসল করো, আমি এক্ষুনি আসছি। তারপর সে তখনই লুয়ের কাছে যায়, যে কিনা তার অ্যাসিস্ট্যান্টের সাথে কোম্পানির বিষয় নিয়ে আলোচনা করছিল। বায়ুকে দেখে অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। বায়ু লুকে জিজ্ঞেস করে যে সে কি বাচ্চাটার আসল বাবা? লু বলে, না। বায়ু বলে, তাহলে তোমার বাচ্চা নেই কোনো? লু বলে, হ্যাঁ, ও আমার বাচ্চা, কিন্তু আমি ওকে জন্ম দিইনি, ওর মা ওকে জন্ম দিয়েছে। বায়ু তখন বাচ্চাটির মায়ের সম্পর্কে লুয়ের কাছে জানতে চায়। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখানো হয় লু একটা মেয়ের সাথে গভীর সময় কাটাচ্ছে। তখনই তার সেন্স আসে এবং বায়ুকে বলে, ওর মা হলো তুমি। বায়ু বলে, না, ওর আসল মাকে সেটা বলো, আমি ওটাই জানতে চাচ্ছি। লু বলে, তার চেহারা তো তার মনে নেই এবং আমরা দেখি তার অনেকগুলো ভিশন আসতে থাকে। বায়ু বলে, এটা কিভাবে হতে পারে যে তার মা তাকে একদিনও দেখতে আসলো না? লু বলে, সে হয়তো বাচ্চাটার পায়ের সমস্যা, এজন্য তাকে প্রথম থেকেই চায়নি। বায়ু জানতে চায় তার পায়ে কি সমস্যা। লু বলে, জেনেটিক্যাল সমস্যা, এবং ডক্টর বলেছে প্রপার ট্রিটমেন্ট এবং সেবা পেলে সে সুস্থ হলেও হতে পারে। বায়ু বলে, আচ্ছা, আমি বুঝতে পেরেছি, বাচ্চাটার চিকিৎসার জন্য তুমি ঋণী হয়ে গেছো। টেনশন করো না, আমি এখন থেকে নিজের বাচ্চার মতোই ওর খেয়াল রাখবো এবং ওর চিকিৎসার খরচেও আমি সাহায্য করব। তখনই বাচ্চাটি বায়ুকে ডাকে এবং বলে তার গোসল শেষ হয়ে গেছে। বায়ু তাকে নিয়ে বিছানায় শোয়াতে যায় এবং তখন লু এবং বায়ু কাছাকাছি চলে আসছে। এটা দেখে বাচ্চাটি বলে, আমার বাবা মা কিস করছে, আমারও কিস লাগবে। তখন তারা বিব্রত হয়ে যায় এবং বায়ু তখন বাচ্চাটাকে কিস করে দেয়। লু সেখান থেকে চলে যেতে চায়। এটা দেখে বাচ্চাটি বলে, বাবা আমাদের সাথে শোবে না? লু বলে, আমি পাশের রুমে আছি বাবা। এটা শুনে বাচ্চাটি অনেক বেশি মন খারাপ করে। বাচ্চাটির মন খারাপ দেখে তারা একসাথে এক বিছানায় শুয়ে পড়ে। তারপর লু এবং বায়ু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল আর বাচ্চাটি তাদের মাঝখানে ছিল। বাচ্চাটি মনে মনে ভাবছিল, হ্যাঁ, এত বড় একটা সুযোগ করে দিলাম, এরা বিজনেসের কথা বলছে। তখনই লু বায়ুর হাতে থাকায় সে ব্রেসলেটটি দেখে এবং তার দিকে এগিয়ে যায় সেটা দেখার জন্য। বায়ু অন্য কিছু ভেবে তাকে থাপ্পড় মেরে বসে এবং বলে, তুমি কি আমার কাছে আসতে চাইছো? লু তখন তাকে সত্যিটা বলতে চায়, কিন্তু বায়ু আবারও ভুল বুঝে তাকে ধমক দিয়ে শুইয়ে দেয়। তারপর লু মনে মনে ভাবে বায়ুর হাতের ব্রেসলেট একদম যাও যাও অর্থাৎ তার বাচ্চার মায়ের হাতের ব্রেসলেটের মতো দেখাচ্ছে। অন্যদিকে লু ফ্যামিলি অর্থাৎ বায়ুর চাচার ফ্যামিলিকে দেখানো হয়। চাচার গালে সে থাপ্পড়ের দাগ বসে গেছে এবং সেখানে সে বরফ লাগাচ্ছে। তারা একে অপরের সাথে কথা বলে যে বায়ুর সাথে থাকা লোকটা লু গ্রুপের চেয়ারম্যান হতে পারে না। তারপর চাচা বলে, কালকে যখন তারা আসবে তখন দেখো আমি কিভাবে তাদের সাথে ডিল করি। অন্যদিকে সকালবেলা বায়ু এবং লু একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিল। যাও যাও বায়ুকে ডেকে বলে, এখন আমাকে স্কুলে না নিয়ে গেলে সত্যি দেরি হয়ে যাবে। বায়ুর ঘুম ভাঙে এবং এমন অবস্থা দেখে সে লুকে একটা লাথি মেরে হাত থেকে ফেলে দেয়। মানে এটা একটা ফানি দৃশ্য ছিল এবং যাও যাও এটা দেখে হাসতে থাকে। তখন লু বায়ুকে বলে, তুমি তো এই পাশেই ছিলে, আমার কাছে আসলে কিভাবে? বায়ু তখন বলে, তুমি তো আমার কাছে এসেছো, কাল রাতে তুমি এটা করতে চেয়েছিলে, আমি বুঝতে পেরেছি, তোমার মতলব খারাপ। লু তখন সবকিছু অস্বীকার করে। তখন বায়ু বাচ্চাটিকে বলে, চলো তোমাকে গোসল করিয়ে স্কুলে নিয়ে যাই। এটা বলে সে তাকে নিয়ে চলে যায়। রাস্তায় বায়ু জানতে চায়, যাও যাও কোন স্কুলে পড়ে? বাচ্চাটি বলে, এলিস্টন একাডেমি। বায়ু এটা শুনে অবাক হয়ে বলে, ওটা তো অনেক বড় স্কুল, অনেক বড় লোকের বাচ্চারা ছাড়া সেখানে পড়তে পারে না তো। বায়ু লুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি অনেক বড় লোক? লু বলে, না। আরও বলে, সে স্কুলে আমার কিছু বন্ধু আছে, তাদের সাহায্যে আমি যাও যাওকে ওই স্কুলে ভর্তি করিয়েছি। বাচ্চাটিও বলে, হ্যাঁ, আমার বাবা কোনো বড় লোক না। বায়ু বলে, আমি যাচ্ছি, কোনো কিছু হলে আমাকে কল দিও। তাই বলে বায়ু সেখান থেকে চলে যায়। বায়ু চলে যাওয়ার পর লু কিছু একটা ভেবে তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে সু ফ্যামিলিকে নিয়ে অনেক গসিপ করতে থাকে। আর এরপরে সেখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে আমাদেরকে সু ফ্যামিলিকে দেখানো হয়। সেখানে বায়ু চায়। বায়ুকে দেখে তার চাচা বলে, তোমার এই বাড়িতে আর কোনো অধিকার নেই, তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বায়ু তখন তার দাদা রেখে যাওয়া উইলটা বের করতে বলে। চাচা তখন রেগে গিয়ে তাকে মারতে চায়। বায়ু সেখান থেকে সরে যায় এবং চাচা নিজেই ব্যথা পায়।
বায়ো বলে এটা তার বাড়ি, সেখানে আসতেই পারে। তাই বলে সে নিজের রুমে চলে যায়। বায়ো চলে যাওয়ার পরে তার ফোনে ম্যানেজারের কল আসছে। ম্যানেজার তাকে বলে লু গ্রুপের ম্যানেজার নিজে কল দিয়ে সবকিছু ডিল কনফার্ম করেছে তাদের সাথে। এটা শুনে তারা সবাই ভীষণ অবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে বাধ্য হয় যে বায়ো আসলে লু গ্রুপের মালিকের সাথেই বিয়ে করেছে। এটা বুঝতে পেরে সবাই অনেক অবাক হয় যে সেটা কিভাবে করলো। তারা বলে তাদের উচিত হবে না বায়োর সাথে পাঙ্গা নেওয়া। তারা সিদ্ধান্ত নেয় যে তারা বায়োর সাথে খারাপ ব্যবহার করবে না, আর এতে বায়ো তার দাদার সম্পত্তি আর নিতেই চাইবে না। তখন সেখানে বায়ো আসে, তার সাথে তার চাচি খুব ভালো ব্যবহার করতে থাকে। চাচা বলে তাদের ম্যানেজারের কাছে লু গ্রুপের মালিক অর্থাৎ বায়োর স্বামী নিজে কল দিয়ে ডিল কনফার্ম করেছে। বায়ো তখন বলেছে মিস্টার লু আসলে লু গ্রুপের মালিক না, তাদের নামটাই শুধু এক। এটা শুনে তার চাচা আরো বেশি অবাক হয়ে যায়। তার মেয়ে তাকে বলে হয়তো হতে পারে এটা সেই কালকের লোকটার কাজ, অর্থাৎ বস কাউয়ের কাজ। সে হয়তো ডিলটা আমাদেরকে এনে দিয়েছে। তখনই চাচি তার আসল রূপ দেখাতে শুরু করে। সে বায়োর সাথে খারাপ বিহেভ করে। বায়ো সেখানে লয়ার জ্যাঙ্ক সাথে এনেছিল। তাকে বলে তুমি বলেছিলে আমার বিয়ের পরে সুপরিবারের সবকিছু আমি পেয়ে যাব, এখন আমি বিয়ে করেছি, তাই বলে বিয়ের কাগজ তার হাতে দেয়। এটা শুনে তার চাচা এবং চাচি প্রচন্ড আকারে রেগে যায়। চাচি বলে সুপরিবারের সবকিছুই তোমার চাচার জন্য হয়েছে, এমনকি এখন যে লু ফ্যামিলির সাথে ডিল হয়েছে সেটাও তোমার চাচার জন্য। বায়ো বলে আমার মনে হয় না এই সবকিছু সু ফ্যামিলি ডিলটা পেয়েছে তাদের সুনামের জন্য, কারো পার্সোনাল ব্যাপারে না। এরপর বায়ো সেই লয়ারের কাছে তার দাদার দেওয়া চিঠিটা চায়। লয়ার বলে এটা তুমি 1 মাস পরে পাবে। কারণ জানতে চাইলে তিনি বলেন তার দাদা এটাই চেয়েছে যে তার বিয়ের 1 মাস পরে যেন চিঠিটা তাকে দিয়ে দেওয়া হয়। তখন তার চাচাতো বোন বলে এই 1 মাসের মধ্যে যদি তার ডিভোর্স হয়ে যায় তাহলে তো সেটা পাবে না, তাই না? লয়ার বলে হ্যাঁ। তখন তার চাচা চাচি এবং চাচাতো বোন প্ল্যান করতে থাকে তার ডিভোর্সের জন্য। আর আমরা জানতে পারি যে 6 বছর আগে কিছু একটা ঘটেছিল, কিন্তু ক্লিয়ারলি কি ঘটেছিল এটা এখানে বলা হয় না। এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বায়োরা তখন সেখান থেকে বের হয়ে আসে। বায়ো লুকে কল করে। লু মিটিংয়ে ছিল, তবুও সে কলটা রিসিভ করে। বায়ো জানতে চায় যে সে কোথায় আসছে। লু বলে সে তার দোকানে আসছে। বায়ো তার দোকানের অ্যাড্রেস জানতে চায় এবং তার সাথে কিছু কথা বলবে, সেজন্য তার শপে যেতে চায়। লু তখন ঘাবড়ে যায়, এখন সে কি বলবে, কিভাবে লুকাবে। অ্যাসিস্ট্যান্টের সাহায্যে একটা দোকানের নাম বলে সে। বায়ো বলে তুমি সেখানে থাকো, আমি আসছি। লু তখনই সে দোকানে যায় এবং দোকানটাকে কিনে নেয়। দোকানের মালিক তো খুশিতে তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেখানে বায়ো চলে আসে এবং তাদেরকে এমন অবস্থায় দেখে ফেলে। তাও সে লোকে কিছুই বুঝতে দেয় না। বায়ো এসেই বলে যে এমন ছোট দোকান কেন বড় দোকান কিনতে পারো না? লু বলে ব্যবসার কন্ডিশন অনেক খারাপ। একটা গহনার দাম 1 মিলিয়ন দেখে বায়ো বলে এটার দাম এত, এটা কি নকল? তখনই সেখানে দোকানের আসল মালিক আসে এবং বায়োকে বলে মুখ সামলে কথা বলো, আমার দোকানে সব জিনিসই আসল। বায়ো বলে এটা তোমার দোকান। সে বলে হ্যাঁ, আমি 30 বছর ধরে দোকানটা চালাচ্ছি। বায়ো লুয়ের কাছে জানতে চায় যে তুমি এই দোকানের মালিক না। লু ঘাবড়ে গিয়ে বলে যে আসলে আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি, আমি দোকানের মালিক না, আমি দোকানে কাজ করি। বায়ো বলে এতে এত লজ্জা পাওয়ার কি আছে তোমার, তুমি তো আর চুরি করছো না। তারপর আরো বলে আমি বুঝতে পেরেছি কেন যাও যাও মিথ্যা কথা বলে, সব তোমার কাছ থেকে শিখেছে। এটা বলে সে লুয়ের কান মুলে দেয় এবং বলে এরপর থেকে যেন আর কোনো মিথ্যা কথা বলা না দেখি। তারপর বায়ো তাদের জড়িয়ে ধরার সম্পর্ক জানতে চায়। লু বলে এই মহিলাটাই আমাকে জোর করে বিয়ে করতে চায়, এজন্য সে আমাকে জড়িয়ে ধরেছিল। এটা শুনে সেই মহিলাটি তো রাগে ফেটে যায়। লু তার কাছে গোপনে মাফ চায়। সে বিষয়টা বুঝতে পারে এবং সেখান থেকে হাসি মুখে চলে যায়। তারপর বায়ো লুয়ের কাছে জানতে চায় যে এই মাসে তার কয়টা সেল হয়েছে। সে বলে একটা। এটা শুনে বায়ো খুবই রেগে যায় এবং বলে তোমাদের লিফলেট দাও, আমি বিলু করে দিব। আরও বলে এই মাসে 10টা সেল কমপ্লিট করতেই হবে। তাই বলে সে বেরিয়ে যায় লিফলেটগুলো বিলু করার জন্য। একজনের কাছে লিফলেটগুলো দিতে থাকে। একজন লোক লিফলেট নিবে না বলে তাকে ধাক্কা দিয়ে দেয়। লু এসে তাকে সামলায় এবং লোকটাকে মারতে যায়। তখনই বায়ো তাকে আটকায়। লু তাকে বলে এসব করা বাদ দাও, লাগবে না আমাদের এসব করা। বায়ো বলে এসব না করলে তো আমাদের সংসার চলবে না। তাই বলে আবারও সে বিলু করতে শুরু করে, কিন্তু তার কাছ থেকে কেউই লিফলেটটা পর্যন্ত নিচ্ছিল না। তখন লু অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলতে থাকে কোম্পানির সব এমপ্লয়কে এই দোকানে পাঠাতে গহনা কেনার জন্য, পরে তাদের সব ধরনের টাকা দিয়ে দেওয়া হবে। এটা শুনে সব এমপ্লয় চলে আসে দোকানের সামনে। বায়ো তাদের সবাইকে লিফলেট দেয়। সবাই লিফলেট নিয়ে দোকানের ভেতরে আসে। এটা দেখে বায়ো ভীষণ খুশি হয়েছে আর বলে দেখলে কত কাস্টমার এসেছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় লুয়ের অ্যাসিস্ট্যান্ট তার দাদার কাছে লুয়ের সব ঘটনা বলছে। তার দাদা এটা শুনে অবাক হয়ে যায় যে লু নিজের আইডেন্টিটি লুকাচ্ছে। সিন আবারও বায়োদের দিকে আসে। বায়ো অনেক খুশি, কারণ তাদের আজকে 400-র বেশি সেল হয়ে গেছে একদিনে। তারা দুজনে অনেক খুশি হয়ে যায়। লু খাবার এনেছিল এবং সেটা তাকে খেয়ে নিতে বলে। খাবারটা খেয়ে বায়োর অনেক ভালো লাগে এবং বলে এটা মনে হচ্ছে গোল্ড রেস্টুরেন্টের খাবার। আমরা জানতে পারি লু এটা সেখান থেকে এনেছে।
বায়ো তাকে জানায় যে তার সেই সম্পত্তি পেতে এখনও 1 মাস সময় লাগবে। লু বলে তার একটা বড়লোক ফ্রেন্ড বিদেশে চলে যাচ্ছে, সে তাদেরকে তার বাড়িতে থাকতে বলেছে। বায়ো বলে সে বাড়িটা নিশ্চয়ই খুব আলিশান হবে এবং ভাড়াও অনেক বেশি হবে। লু একটা আঙুল তুলে ধরে, এতে বায়ো মনে করে যে সেই বাসার ভাড়া $1000। এটা মনে করে সে ভীষণ খুশি হয়ে যায়। তখন সেখানে বায়োর কলিগ আসে তার বরের সাথে, এসে বায়ো যে কর্মচারীকে বিয়ে করেছে এটা নিয়ে টিটকারি করতে থাকে। সে কলিগ তার বরের সম্পর্কে বলে যে তার বর নাকি অনেক বড়লোক এবং লুয়ের কাজিন, সে নাকি মিলিয়ন টাকা ইনকাম করে মাসে। তারপর সে তার বরকে একটা গহনা কিনে দিতে বলে। লু বায়োকে বলে আমাদের তাদের টাকার দরকার নেই। বায়ো বলে দেখো আমি কি করি। তারপর তাদেরকে একটা 1 মিলিয়ন টাকার গহনা দেখায়। এই গহনাটি কলিগের খুবই পছন্দ হয়। কলিগের বরং যখন গহনার দাম শুনে সে সেটা নিতে অস্বীকার করে। তখনই সেখানে লু আসে এবং বলে আমার কাছে টাকা থাকলে আমি তো আমার বউয়ের জন্য 1 মিলিয়ন কেন 100 মিলিয়নের গহনাও কিনতাম। তখন কলিগের বর লুকে বলে তুমি এমন অ্যাক্টিং করছো যেন তুমি লু গ্রুপের মিস্টার লু, কিন্তু তুমি তো সেটা না, তুমি সাধারণ একজন এমপ্লয়। তখন সেখানে একটা দামি গাড়িতে করে লুয়ের দাদা আসে। বায়োর কলিগের বর বলে যে এটা তো অনেক এক্সপেন্সিভ একটা গাড়ি, শুধুমাত্র একটি মডেল, তাও সেটা লু গ্রুপের চেয়ারম্যানের কাছে আসছে। লুয়ের দাদা গাড়ি থেকে নেমে যায়। তখন তার সাথে আরো অনেক লোকজন ছিল। সে লোকগুলো এসে মিস্টার লুকে সম্মান জানায়। লু মনে মনে ভাবে দাদা এখানে কেন? বায়ো লুকে জিজ্ঞেস করে তুমি কি মিস্টার লু? লু বলে না। লু তাকে ভাজম ভুজুম বুঝিয়ে দেয়। লু বলে এই লোকটা একজন অ্যাক্টর, তাকে আমি ভাড়া করেছি এবং এই গাড়িটাও আমি ভাড়া করেছি যাতে সে তোমাকে নাতির বউ বলতে পারে। বায়ো বলে ঠিক আছে, প্রবলেম নেই। তখন দাদু এসে বায়োকে দেখে বলে তোমার সাথে দেখা হয়ে গেল নাতবউ। তারপর বায়োকে সেই কলিগ বলে আসলে কি তুমি মিসেস লু? তারপর তারা সেই গহনাটা কিনে সেখান থেকে ইনসাল্টেড হয়ে চলে যায়। তারপর বায়ো দাদুকে বলে তোমার অ্যাক্টিং ফি কত বলো, আমি দিয়ে দিচ্ছি। দাদু এটা শুনে অবাক হয়েছে এবং বলে অ্যাক্টিং ফি? কিসের অ্যাক্টিং ফি? লু তখন কোনোভাবে বিষয়টাকে ম্যানেজ করে নেয় এবং দাদুকে সাইডে নিয়ে বলে তুমি কেন এখানে আসতে গেলে দাদু? দাদু বলে তুমি বিয়ে করেছো, এটা কত বড় একটা খবর, আর আমি আসবো না। তারপর দাদু বায়োকে দেখে বলে ওকে দেখতে তো তোমার ছেলের মতো, অর্থাৎ যাওজয়ের মতো। ও কি আমাদের যাওজয়ের মা? লু বলে হ্যাঁ। তারপর সে ভাবতে থাকে আসলে কি ও দেখতে আমার ছেলের মতো? তারপর তার দাদু তাকে বলে শুনলাম তুমি নাকি তার থেকে তোমার নিজের পরিচয় লুকিয়ে রেখেছো, কেন করছো এটা? তাই বলে তাকে মারে। লু তখন কিছুদিন পর যাওজয়ের পায়ের অপারেশন হবে সেটাও বলে। এরপর সে এটাও বলে অপারেশন শেষে আমি সবাইকে নিয়ে পুরাতন বাড়িতে যাব, সেখানে ওকে সবকিছু জানিয়ে দেব। তুমি এখন পুরাতন বাড়িতে যাও এবং রেস্ট নাও। এটা শুনে দাদু খুশি হয়েছে এবং বলে আমি তোমাকে শেষবারের মতো বিশ্বাস করছি। তারপর সে বায়োর কাছ থেকে বিদায় নেয় এবং সেখান থেকে চলে যায়। লু বায়োকে বলে চলো বাচ্চাকে নিয়ে আমরা নতুন একটা বাসায় যাই, আর সিন সেখানেই কাট হয়ে যায়। পরের দেশে নতুন বাসা দেখানো হয়। বায়ো তাদের নতুন বাসা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং এটা ঘুরে ঘুরে দেখতে থাকে। যাও যাও তার বাবার কাছে জিজ্ঞেস করে যে তাদের ছবি কেন দেয়াল থেকে খুলে নেওয়া হয়েছে। লু বলে যাতে তোমার মা না বুঝতে পারে যে এটা আমাদের বাড়ি। তখন যাও যাও দেখায় যে সেখানে একটা লুয়ের ছবি ছিল। বায়ো সেটাকে দেখেই ফেলবে। তখনই লু তাড়াতাড়ি যাও যাওকে কোলে নিয়ে বায়োর কাছে দিয়ে বলে ওকে বাথরুমে নিয়ে যাও তো। যাও যাও প্রথমে না বুঝে বলে আমি কেন বাথরুমে যাব। তারপর সে সিচুয়েশনটা বুঝে বাথরুমে যেতে রাজি হয়ে যায়। বায়ো বাচ্চাটিকে নিয়ে বাথরুমের দিকে যায়। তারপর লু সেই ছবিটিকে ড্রয়ারে রেখে দেয়। তারপর ভাবে আমি দেখি আরো কোনো কিছু ভাবে লুকাতে বাদ রেখেছে কিনা। অন্যদিকে আমাদের দেখানো হয় সু ফ্যামিলি কোনো একটা কিছুর জন্য প্ল্যান করছে। তাদের কথায় আমরা বুঝতে পারি তারা লু এবং বায়োর ডিভোর্সের ব্যাপারে প্ল্যান করছে। তারা গোপন ক্যামেরাটাও সেট করে। এরপর দেখানো হয় বায়ো লুয়ের বাড়ি থেকে চলে যেতে চাইছে। তখন বাচ্চাটি বলে আমরা না এখন পরিবার সবসময় একসাথেই থাকে, তোমার উচিত হবে না এখান থেকে চলে যাওয়ার। লু বলে ও যে তোমার অফিসে এখান থেকে কাছে হবে, তাই তোমার এখানেই থেকে যাওয়া উচিত। এসব কথা শুনে বায়ো রাজি হয়ে যায় এবং সেখানে থাকার জন্য বলে আমি যাই, আমি আমার বাড়ি থেকে আমার কিছু ড্রেস নিয়ে আসি। এটা বলে সে তার বাড়িতে যায় এবং তার ঘর থেকে ড্রেস আনতে থাকে। তখন সেখানে তার চাচা মিস্টার চান দেখানো হয়। সে তখন 6 বছর আগে একবার বায়োর সাথে খারাপ বিহেভ করেছিল, কিন্তু সেবার সে পারছিল না। এজন্য তার চাচা আবারও আজকে এসেছে তার সাথে খারাপ কাজ করার জন্য। তার চাচা মিস্টার চানকে বায়ো রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং লোকটা বায়োর সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। অন্যদিকে লু এবং তার ছেলে বায়োর জন্য ওয়েট করছিল। তার ছেলে তাকে বলে মায়ের রাস্তা তো লেট হচ্ছে কেন, একটা কল দাও তো। লু তখন বায়োকে কল দেয়। কলের ওপাশ থেকে শুনতে পায় বায়ো চিৎকার করছে এবং সাহায্য চাইছে। এটা শুনে লু তখনই গাড়ি বের করে এবং বায়োর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে বায়োকে খুঁজতে থাকে এবং বায়োর চাচাকে দেখতে পায়। চাচা এসে বলে তুমি এখানে কি করছো। লু তার গলা চেপে ধরে এবং বলে বায়ো কোথায়। চাচা ভয় বলে দেয় বায়ো তো উপরে। লু তখনই উপরে রুমে যায় এবং দরজা ভেঙে ঝুঁকে দেখতে পায় বায়ো নিজের বুদ্ধিতে লোকটার হাত থেকে বেঁচে গেছে। লোকটা তখন বায়োর উপর ঝাঁপিয়ে পড়তে চায়, তাকে অ্যাটাক করতে চায়।
তখনই বায়ু তার জায়গা মতো একটা লাথি মেরে দেয়। লোকটা ওইখানে হাত দিয়ে বসে পড়ে। লু লোকটাকে লাথি মেরে ফেলে দেয় এবং বলে, তোমার কি মরার শখ হয়েছে? লোকটি লুয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন সেখানে বায়ুর চাচা আসে এবং লোকটিকে নিয়ে হসপিটালে চলে যায়। বায়ুর চাচাতো বোন সেখানে এসে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চায়, কিন্তু বায়ু তাকেও চড় মেরে ফেলে দেয়। লু তখন তাকে হুমকি দেয় এবং বায়ুর কাছ থেকে দূরে সরে থাকতে বলে। তারপর তারা সেখান থেকে চলে আসে। গাড়িতে ওঠার পর লু দেখতে পায় বায়ুর মনটা খারাপ। এ বিষয়ে জানতে চাইলে বায়ু বলে, দাদার মৃত্যুর পর নিজেকে একা অনুভব করি। লু তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একা না, আমরা সবাই আছি তোমার সাথে। তারপর তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। কোনো কিছু হওয়ার আগেই আবারও তারা আলাদা হয়ে যায়। তারপর তারা একসাথে বাড়িতে ফিরে আসে। বাড়িতে বাচ্চাটি বুকসেলফ থেকে সে ব্রেসলেটটি পাড়ার চেষ্টা করে। তখন সেখানে বায়ু চলে আসে এবং বলে, আজকে থেকে আমি এখানেই থাকবো। হেঁটে শুনে বাচ্চাটি তো খুবই খুশি হয়ে যায় এবং বলে, আজকে থেকে আমি প্রতিদিন মায়ের কাছেই শুতে পারবো। তারপর বায়ু বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে দেখতে যায় এবং তখনই সে ব্রেসলেটের বক্সটি পড়ে যায় এবং ব্রেসলেটটি ফুলের টবের পাশেই রয়ে যায়। তারপর বায়ু রান্না করতে চলে যায়, কিন্তু লু তাকে আটকায় এবং বলে, আজকে আমি রান্না করছি। বায়ু বলে, তুমি কি রান্না করতে পারো? লু বলে, হ্যাঁ পারি তো, আর তোমার রান্নার চেষ্টা করতে হবে না। বায়ু বলে, ঠিক আছে, আমি তাহলে গোসলে চলে যাই। এটা বলে সে শাওয়ার নিতে যায়। বায়ু চলে যাওয়ার পর লু বাইরে থেকে 6-7টা পদ রান্না করতে বলে। গোসল থেকে বেরিয়ে এসে বায়ু বুকসেলফের কাছে যায়। তার হাত থেকে একটা বই পড়ে যায়। বইটি উঠাতে গিয়ে সে ব্রেসলেটটা দেখতে পায়। সে মনে মনে বলে, এটা দেখতে একদম দাদার দেওয়া ব্রেসলেটের মতো। আরও বলে, এটা সম্পর্কে আমার প্রশ্ন করতে হবে। তাই বলে সেখান থেকে লুয়ের কাছে যায়। এদিকে লু তখন সেই শেফগুলোকে বিদায় দিচ্ছিল। বায়ুর হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায়। লু তখন তাকে নিয়ে ডিনার টেবিলে যায় এবং খাবারগুলো দেখায়। তারপর তারা একসাথে খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ পর বায়ু বলে, আমি বুকসেলফের কাছে কিছু একটা পেয়েছি যা সম্পর্কে আমি জানতে চাই। লু ভাবে সে হয়তো কোনো দামি জিনিস দেখতে পেয়েছে, এজন্য এটা বলছে। তাই লু বলে, বুকসেলফে থাকা সব জিনিসই আমার বন্ধুর। এই কথা শুনে বায়ু ভাবে ওই ব্রেসলেটটাও হয়তো লুয়ের বন্ধুর, তাই আর সেটা দেখায় না সে। এরপর বায়ু অনেক বেশি মদ খেয়ে ফেলে এবং মাতলামি করে। বায়ু লুকে মাতাল হয়ে জাওজয়ের হাতে থাকা জন্মদাগ সম্পর্কেও বলে। তারপর লু তাকে খাটে নিয়ে শুয়ে দেয়। সে বায়ুর হাতে সে ব্রেসলেটটি লক্ষ্য করে। তখনই বায়ু তাকে কাছে টেনে নেয় এবং কিস করে। তাদের মধ্যে সবকিছু হবে এমন অবস্থায় বায়ু ঘুমিয়ে পড়ে। লু বায়ুকে ঠিক করে শুয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমাদের বায়ুর চাচি এবং চাচাতো বোনের কথাগুলো দেখানো হয়। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে 6 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেটা হলো বায়ুর চাচার ফ্যামিলি তাকে ড্রাগ দিয়ে অন্য কারোর সাথে খারাপ কাজ করাতে চেয়েছিল। পরদিন সকালবেলা বায়ুর সেন্স ফেরে এবং সে রেডি হয়ে নিচে এসে দেখে লুরা টেবিলে খাবার নিয়ে বসে আছে। সে জানতে চায় এই খাবারগুলো কোত্থেকে আসলো। যাও যাও বলে ওঠে, এগুলো তো আমাদের হেল্পিং হ্যান্ড করেছে। লু তখন তাকে থামিয়ে দেয় এবং বায়ুকে খেতে বসতে বলে। বায়ু বলে, আমি বুঝে গেছি এগুলো তুমি বাইরে থেকে অর্ডার করেছো। তারপর তাকে বকা দিতে থাকে আর বলে, কালকে একটু আর্ন হয়েছে এজন্য আজকে এত খরচ করছো, এটা করা উচিত না, এরপর থেকে আর এরকম করবে না। তারপর তারা একসাথে খাওয়া দাওয়া করতে থাকে। লু এবার বায়ুর কাছে ডিরেক্ট তার হাতে থাকা ব্রেসলেট সম্পর্কে জানতে চায়। বায়ু বলে, এটা আমাকে আমার দাদা এনে দিয়েছিল এবং এটা আমি 18 বছর থেকেই পড়ছি। আরও বলে, তুমি কি যাও যাওকে এরকম একটা এনে দেবে ভাবছো? লু বলে, না, এটা আমি হয়তো যাও যাওয়ের মায়ের হাতে দেখেছিলাম। তারপর সে ভাবতে থাকে হয়তো এরকম ব্রেসলেট অনেক হতে পারে। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর লু বায়ুকে তার অফিসে ড্রপ করে দিতে চায়। সেখানেই সেই কলিগ এবং তার বর এসে আবারও ঝামেলা করে। লু আবারও তার পাওয়ার দেখায়। এতে তারা বুঝতে পারে যে লু আসলেই লু গ্রুপের মালিক মিস্টার লু। সেই কলিগ বায়ুর পা ধরে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। এখানে মূলত আবারও লু কোনো মতে বিষয়টাকে সামলায়। তারপর বায়ু অফিসে ঢুকতে চায়। তখন লু তাকে বলে বিকালে এসে সে তাকে নিয়ে যাবে। বায়ু বলে সে নিজেই গহনার দোকানে চলে যাবে। এটা বলে অফিসে ঢুকে যায়। তখন সেখানে গাড়িতে করে লুয়ের অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে নিয়ে যায়। আমরা দেখতে পাই এসব ঘটনা আড়াল থেকে বায়ুর চাচাতো বোন দেখছিল এবং বুঝতে পারে যে লুই আসলে লু গ্রুপের চেয়ারম্যান মিস্টার লু। বাড়ি ফিরে এটা সে তার বাবাকে বলে। তারপর তাদের কথায় আমরা বুঝতে পারি যে 6 বছর আগে মূলত লু এবং বায়ুর মাঝে নেশাগ্রস্ত অবস্থায় ইন্টিমেসি হয়েছিল। তারা ভাবতে থাকে যে যাও যাও লু এবং বায়ুরই সন্তান। তারপর বায়ুর চাচাতো বোন বলে, আমার বয়স তো বায়ুর বয়সে একই, কেননা আমি তার জায়গাটা নিয়ে নিই। এরপর সে লুকে কল করে। কল দিয়ে নিজের পরিচয় জানিয়ে বলে, আমরা আপনার সাথে দেখা করতে চাই। লুও তখন রাজি হয়ে যায়। পুরো সু ফ্যামিলি লুয়ের অফিসে লুয়ের সাথে দেখা করতে চায়। সেখানে বায়ুর বোন বলে, আপনি একজন অনেক বড় লোক, কোটিপতি। তারপর বলে, 6 বছর আগে আপনি যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন একটা রুমে আপনার সাথে একজনের কিছু একটা হয়েছিল। কেন এই ঘটনাটা ঘটেছিল? এটা শুনে লু এক্সাইটেড হয়ে যায় এবং বলে, এই সম্পর্কে তুমি কিভাবে জানলে? তখন সে বলে, কারণ এই মহিলাটি আমি আপনার ছেলের মা। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। লু বলে, ওই মহিলাটি তুমি হতেই পারো না।
তখন বায়ুর বোন আবারও বলে, আমি প্রথম যখন আপনার ছেলেকে দেখেছি তখনই তার প্রতি একটা কঠিন অ্যাট্রাকশন ফিল করেছি। বায়ুর চাচি বলে, সেদিন আমার মেয়ে নেশা করেছিল এবং তোমার সাথে সে রুমে ঢুকে যায়। চাচা বলে, তুমি তার সুযোগ নিয়েছো। লু তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে ডিএনএ টেস্ট করার জন্য। বায়ুর বোন নিজের একটা চুল ছিঁড়ে দেয় টেস্ট করানোর জন্য। আর এখন অপেক্ষা করার পর রিপোর্ট আসে। রিপোর্টে আমরা দেখতে পাই অবিশ্বাস্যকরভাবে সে বাচ্চাটির মা হিসেবে ওই মেয়েটিই প্রমাণিত হয়। তারপর আমরা জানতে পারি যে আসলে যখন সে নিজের চুল ছিঁড়ে দেয়, সে নিজের চুল ছিঁড়ে না, বরং সে মূলত বাড়ি থেকে বায়ুর চুল এনেছিল, সেটাই টেস্ট করার জন্য দিয়েছিল। এজন্য টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এটা দেখার পরেও লু বলে, আমার বাচ্চার মা বায়ু এবং তাদেরকে 100 মিলিয়ন টাকা দিয়ে দেয়, প্রতি মাসে আরও টাকা দিবে বলে। টাকা পেয়ে তারা খুশি হয়ে সেখান থেকে চলে যায় এবং অনেক বেশি শপিং করে। তখন তারা খুশিতে একে অপরের সাথে বলে, ভালোই হয়েছে, আমাদের এখন আর কাপড়ের দাম দেখে কেনা লাগছে না, আমরা এত সহজে 100 মিলিয়ন টাকা পেয়ে গেলাম। বায়ুর চাচাতো বোন বলে, আমার এতে হবে না, আমার পুরো লু ফ্যামিলি লাগবে। তার মা বলে, সবকিছুই হবে, তুই এখন থেকে আস্তে আস্তে মিস্টার লু এবং তার সন্তানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবি সবসময়। তখন তারা লু গ্রুপের জুয়েলারি শপ দেখে এবং সেখানে যায়। সেখানে আগে থেকে বায়ু ছিল। বায়ু তাদেরকে দেখে বলে, তোমরা এখানে কি করছো? তারা বলে, আমরা কি এখানে আসতে পারি না, শুধু তুমি এখানে আসতে পারো। তারপর তারা সেখানকার গহনা দেখতে থাকে। একটা গহনা দেখে তার ভীষণ পছন্দ হয়। শপকিপার তাকে গহনাটি পরিয়ে দিতে চায়। বায়ুর বোন বলে, আমি তোমার থেকে পরবো না, এবং বায়ুকে দেখিয়ে বলে, ওকে পরিয়ে দিতে বলো তো এটা, মানে এখান থেকে তাকে অপমান করতে চায়। তবুও বায়ু তাকে গহনাটি পরিয়ে দেয়। তার বোন তাকে পা দিয়ে ঠেলে ফেলে দেয়। তারপর সে লুয়ের দেওয়া কার্ডটি নিয়ে গহনাটি কিনে নেয়। কার্ডটা দেখে বায়ু জিজ্ঞেস করে, তুমি কার্ডটা কোথায় পেয়েছ? সে উত্তর দেয়, এটা আমার বরের কার্ড, আর আমার বর সবচাইতে ধনী ব্যক্তি। বায়ু ভাবে, এত ধনী ব্যক্তি আসলে কে হতে পারে। রাতে খাবার টেবিলে বায়ু আজকের ঘটনা সম্পর্কে বলে। সে বলে, আমার চাচি এবং চাচাতো বোন আজকে আমাদের শপে এসেছিল, তারা 10 মিলিয়নের গহনা কিনে নিয়ে গেছে। তারা এত টাকা কোথায় পেতে পারে? লু বলে, তারা হয়তো লটারি পেতে পারে। বায়ু বলে, আমার চাচাতো বোন বলছিল সে নাকি সবচাইতে ধনী ব্যক্তির বউ হয়েছে। এরপর আরও বলে যে সে যে কার্ডটি দিয়ে পেমেন্ট করেছে সেটাও মনে হচ্ছে আমি আগেও কোথাও দেখেছি। তখনই লুয়ের গলায় খাবার আটকে যায়। বায়ু তখন তাকে ম্যানেজ করে নেয়। তারপর যাও যাও দেখায় সে তাদের পরিবারের একটা ছবি এঁকেছে। ছবিটা দেখে বায়ু তাকে বলে, এটা তো খুব সুন্দর হয়েছে, আমি তোমাকে একটা প্রাইজ দিতে চাই, বলো তুমি আমার কাছে কি চাও। যাও যাও বলে, আমি কোনো পুরস্কার চাই না, কালকে আমাদের স্কুলের প্যারেন্টস মিটিং আছে, আমি চাই তোমরা সেখানে একসাথে যাও। বায়ু রাজি হয়েছে এবং বলে, ঠিক আছে, আমরা যাব। রাতের বেলায় সে তার ছেলের বুদ্ধিতে অনেকগুলো ব্যাগ কিনতে বলে তার অ্যাসিস্ট্যান্টকে। পরদিন বায়ু সে ব্যাগগুলো দেখে অবাক হয়ে যায় এবং বলে, এগুলো তুমি কেন কিনেছ? লু বলে, আমি কিনিনি, এগুলো আমার বন্ধুর, ওর এসব লাগবে না, তুমি এগুলো ইউজ করতে পারো চাইলে। তখন তার ভেতর থেকে বায়ু একটা ব্যাগ পছন্দ করে। সে সময় বায়ুর চাচাতো বোন লুকে কল করতে থাকে, কিন্তু লু তার কলটা রিসিভ করে না। তারপর তারা একসাথে যাও যাওয়ার স্কুলের প্যারেন্টস মিটিংয়ে চলে যায়। সেখানে যাওয়ার পর যাও যাওকে তার এক সহপাঠীর বাবা মা খারাপ কথা বলতে থাকে। বায়ু উল্টো তাদেরকে খারাপ কথা বলে, এজন্য সে সহপাঠীর বাবা বাউকে মারতে যায়। লু তখন তার হাত ধরে ফেলে এবং বলে, তোমার এত সাহস কিভাবে হয়? তারপর সে তার কাছে ক্ষমা চায় আর ঝামেলাটা এখানেই শেষ হয়ে যায়। তারপর সেখানে যাও জয়ার বান্ধবী জাওহা আসে। জাওহাকে দেখে বায়ু বলে, মেয়েটা সত্যিই খুব কিউট। তারপর যাও যাও তার জন্য যে ব্যাগটা এনেছিল সেটা তাকে দেয়। জাওহার মা বলে যে সে এখনো ছোট, তাকে এত দামি গিফট দেওয়াটা উচিত হবে না, তাই বলে তাকে ফেরত দিতে চায়। লু আবারও সেটাকে দিয়ে বলে, এটা তেমন দামি না। তারপর আরও কিছু ঘটনা ঘটার পরে তারা অনুষ্ঠানে যোগদান করে। সেখানে সব বাচ্চাদের বাবা মাদের একটা কম্পিটিশনের আয়োজন করা হয়। কম্পিটিশনে যে বাচ্চার বাবা মা জিতবে তাকে একটা ব্যাচ দেওয়া হবে। সব বাচ্চারাই চায় তাদের বাবা মা জিতুক। যে বাচ্চার বাবা মা যাওয়াকে খারাপ কথা বলেছিল সে তাদের লু এবং বায়ুর উপর আগে থেকেই রাগাচ্ছে, আর সে রাগের কারণে কম্পিটিশনে তারা চিটিং করতে চায় এবং তাদেরকে ফেলে দিতে চায়। উল্টো কি হয়, তারা নিজেরাই পড়ে যায়। এটা দেখে লু এবং বায়ু তো হাসতে থাকে। শেষমেশ সেই প্রতিযোগিতায়ও তারাই জিতে যায়। খুশিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারপর আমরা বুঝতে পারি যে তারা খুব কাছে চলে এসেছে। যাও যাও এতে অনেক খুশি হয়ে যায় এবং বলে, তোমরা পৃথিবীর সবচাইতে ভালো বাবা মা। অন্যদিকে বায়ুর চাচাতো বোন তাদের এই সবকিছু দেখে রেগে আগুন হয়ে যায়। বাড়ি ফেরার পর যাও যাও বলে আজকে তার সবচাইতে খুশির দিন। সে বলে আজকের খুশির দিনে মায়ের একটা কিস পেলে সে আরো অনেক বেশি খুশি হয়ে যাবে। তখন বায়ু তাকে একটা কিস করে। তারপর যাও যাও তার মাকে বলে বাবাকে কিস করার জন্য। লু তখন তার কথা মতো বায়ুকে কিস করে। এটা দেখে যাও যাও খুবই খুশি হয়ে যায়। তারপর লু যাও যাওকে শাওয়ার দিতে নিয়ে যায়। বায়ু সবকিছু দেখে খুশি হয়ে যায় এবং বলে আমাদের একটা সুখী ফ্যামিলি হচ্ছে। তখন সে দেখে তার ফোনে তার চাচাতো বোনের মেসেজ এসেছে।
মেসেজে সে বলেছে যে আমি যাও যাওয়ের আসল মা, তুমি সেখানে রয়েছো, এজন্য আমি আমার আসল বাচ্চার কাছে ফেরত যেতে পারছি না। টেক্সটের সাথে সেই টেস্টের রিপোর্টের ছবিও পাঠায়। এটা দেখে তো বায়ো ভুল বোঝে এবং ব্যাকপ্যাক করতে শুরু করে সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে। তার এই কন্ডিশন দেখে লু তাকে জিজ্ঞেস করে যে কাপড় কেন গোছাচ্ছ। উত্তরে বায়ো তাকে ডিভোর্সের কথা বলে। এটা শুনে লু ফান করে বলে আমি তোমাকে কিস করতে চাই আর তুমি আমাকে ডিভোর্স দেবে। তারপর বায়ো যাও যাওয়ের আসল মা সম্পর্কে লুকে সবকিছু বলে। লু তার কাছ থেকে সবকিছু শোনে এবং বলে যে আমি তোমার কাছে কিছুই লুকাতে চাইনি, তুমি সবকিছু জেনে গেছো। বায়ো বলে হ্যাঁ। লু বলে বোঝার চেষ্টা করো, আমাদের মাঝে কিছুই হয়নি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বায়ো বলে অ্যাক্সিডেন্ট? এটা কেমন অ্যাক্সিডেন্ট? লু বলে আমি তাকে অনেক টাকা দিয়েছি, দরকার হলে আরও টাকা দেব। তুমি নিশ্চিন্তে থাকো, সে আমাদের মাঝে কখনো আসবে না, আমাদের মধ্যে তাকে নিয়ে কখনো ঝামেলা হবে না। আমি সবকিছু করছি আর একটা কারণ, আমি তোমাকে খুব ভালোবাসি। বায়ো বলে আমি চাই না একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দিতে, কারণ আমি সেই কষ্টটা ফিল করতে পারি। আমি জানি একটা মা হিসেবে তার সন্তানের থেকে দূরে থাকার কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। এটা বলে সে তার ব্যাগ গোছাতে থাকে। লু তখন শেষবারের মতো রিকোয়েস্ট করে যে কাল যাও যাওয়ার অপারেশন, কালকে অন্তত তুমি থেকে যাও, আর তোমাকে খুব প্রয়োজন যাও যাওয়ার। বায়ো তখন এটা শুনে ইমোশনালি রাজি হয়ে যায়। রাতের বেলা বায়ো তখন পুরনো কথা ভাবতে থাকে আর ভাবে যে তারা পরিবার হলে আসলে কতটা ভালো হতো। এরপর অপারেশনের সিন দেখানো হয়। যাও যাওকে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে। লু এবং বায়ো তাকে অনেক কিছুই বলে, তাকে অনেক মনোবল দেয়, অনেক সাপোর্ট করে। তারপর তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় ফাইনালি। এরপর তারা সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। তখন বায়োর ফোনে কেউ একজন কল দেয় এবং তাকে বলা হয় 1 মাস তো হয়ে গেছে, এখন সে তার দাদার দেওয়া চিঠিটা পাবে। আবার ডক্টর বেরিয়ে লুকে বলে বাচ্চার অনেক ব্লিডিং হচ্ছে, তার মায়ের ব্লাড লাগবে, কারণ তার ব্লাড গ্রুপটা খুবই রেয়ার। লু তখন বায়োর চাচাতো বোনকে কল দিয়ে সবকিছু বলে এবং তাকে সেখানে আসতে বলে। তখন তো সে ভয় পেয়ে যায়, কারণ সে তো তার আসল মা না। তার মা তাকে বুদ্ধি দেয় যে তুই কিছু একটা বলবি যে তুই যেতে পারবি না, কোনো একটা কাজের কথা বলে ব্যাপারটাকে স্কিপ করে ফেল। লু বারবার তাকে কল দেয়, কিন্তু সে একটা বারও তার কল রিসিভ করে না, কারণ তো আমরা বুঝতেই পারছি। তখনই সেখানে বায়ো চলে আসে এবং বলে তার শরীরে রেয়ার ব্লাড গ্রুপ আছে। তারপর সে সেখানে রক্ত দিতে চলে যায়। রক্ত দিয়ে যখন সে ফেরত আসে তখন লু তাকে অনেক ধন্যবাদ জানায়। 6 বছর আগের ঘটনা বলতে শুরু করবে, তখনই সেখানে ডক্টর চলে আসে। ডক্টর বলে অপারেশন সাকসেসফুল হয়েছে এবং রোগী কিছুদিনের মধ্যেই হাঁটা শুরু করতে পারবে। তারপর তারা বাচ্চার কাছে যায়। এরপর বায়ো বলে অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আমি হয়তো যেতে পারি। তাই বলে সে সেখান থেকে চলে যেতে চায়। লু তার হাত ধরে তাকে আটকায়। বায়ো বলে আমাদের উচিত কাল ডিভোর্স করে নেওয়া। লু বলে আমাদের ডিভোর্স না হলে হয় না। তখনই বাচ্চার সেন্স ফিরে আসে। সেন্স ফিরে এসে সে মাকে খুঁজতে থাকে। বায়ো তখন তার কাছে চলে যায়। বাচ্চাটি বলে আমি সুস্থ হয়ে যাচ্ছি, এজন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? বায়ো বলে টেনশন করো না বাবা, তোমার আসল মা তোমার খেয়াল রাখবে। বাচ্চাটি বলে আমার তো আর কোনো মা লাগবে না, আমার তো মা আছে, তুমি আমার মা। বায়ো বলে আমিও চাই তোমার মা হতে, কিন্তু আমি সেই পরিমাণ লাকি না। তাই বলে সে সেখান থেকে বের হয়ে যায় আর বেরিয়ে গিয়ে খুব কান্না করতে থাকে। পরের সিনে আমরা দেখি বায়ো তার বাড়িতে ফেরত এসেছে। এরপর সেখানে লয়ার আসে এবং সু ফ্যামিলির সকল সম্পত্তি বায়োর নামে করে দেয়, যেটা তার দাদা চেয়েছিল। তারপর সে তার দাদার রেখে যাওয়া চিঠিটা চায়। লয়ার তাকে চিঠিটা দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর সে তার দাদার দেওয়া চিঠিটা পড়তে থাকে। সেখানে লেখা ছিল যে বায়োর বাচ্চা এখনো জীবিত আছে। এটা শুনে বায়ো সহ সবাই খুব অবাক হয়ে যায়। বায়ো বুঝতে পারে যে যাও যাওই তার আসল বাচ্চা। এটা দেখে সে যখন অনেক কিছু জানতে চায় তখন তার চাচাতো বোন ভয়ে তার মাথায় বোতল দিয়ে মেরে সেন্সলেস করে দেয়, যাতে সে কোনো কিছু জানতে না পারে। অন্যদিকে লু হসপিটালে ছিল। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং তার কাছে আসল ডিএনএ টেস্টের রিপোর্টটা দেয়। সে জানতে পারে যে তার আসল বাচ্চার মা বায়ো। এটা শুনে বাচ্চাটাও খুশি হয়ে যায়। লু খুশি হয়ে যায় এবং বলে তারা ডিভোর্স নেবে না। তখন সে বায়োকে কল দেয়, কিন্তু বায়ো রিসিভ করে না। আমরা দেখতে পাই যে বায়োকে বেঁধে রাখা হয়েছে। তার বোন তাকে সবকিছুই বলে যে সে একটা ধনী ব্যক্তিকে বিয়ে করেছে। তারপর আসলে ধনী এবং 6 বছর আগে যে লোকটার সাথে ঘনিষ্ঠতা হয়েছিল সেই লুই সবকিছু বলে দেয়। যাও যাও তার সন্তান। তারপর সে তাকে মারতে চায়, আর সেখানে লু তার লোকজন নিয়ে চলে আসে এবং বায়োকে বাঁচায়। বায়ো সেন্সলেস হয়ে যায়। এটা দেখে লু ভয় পেয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যায়। পরের সিনে বায়োর সেন্স ফিরে আসে। এখানে লু এবং তার দাদাও ছিল। তারা সবাই সত্য জানতে পারে এবং সবাই খুব খুশি হয়ে যায়। তখন বায়ো লুয়ের দাদাকে বলে অ্যাক্টর দাদা তুমি এখানে? লু বলে অ্যাক্টর দাদা না, এটা আমার আসল দাদা। তখন বায়ো বলে তুমি তাহলে আসলেই সেই বড় লোক, এতদিন আমার সাথে নাটক করেছো? লু তখন খুব ঘাবড়ে যায় এবং আমতা আমতা করতে থাকে। সে তো আর জানতো না যে বায়ো সব জেনে গেছে। তখন বায়ো লুয়ের কান ধরে মলতে শুরু করে। লজ্জা পেয়ে দাদু এবং নাতি সেখান থেকে বের হয়ে আসছে।
বায়ো লুকে বকা দেয় এবং বলে, আর বলবে আমাকে মিথ্যে কথা। দাদু এবং নাতি বাইরে থেকে এগুলো শুনছিল এবং খুব মজা নিচ্ছিল। তারপর এরকম হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ড্রামাটির এক্সপ্লেনেশন? আশা করি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।